আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত দ্য 5 AM ক্লাব। নিজের সকালকে আয়ত্ত করুন, জীবনকে উন্নত করুন। লেখক রবিন শর্মা, অনুবাদ সোহেলি তাহমিনা। কণ্ঠে আছি আমি নিলয় নীল। অধ্যায় 1, বিপজ্জনক কাজ। বন্দুক খুব বেশি হিংস্র হবে, ফাঁসির দড়ি অনেক পুরনো হবে, আর কবজিতে ছুরির ব্লেড খুব বেশি নীরব থাকবে। তাই প্রশ্ন উঠল, কিভাবে একসময়ের গৌরবময় একটি জীবন দ্রুত এবং সুনির্দিষ্টভাবে শেষ করা যায়, যাতে ন্যূনতম ঝামেলায় সর্বোচ্চ প্রভাব তৈরি হয়। মাত্র 1 বছর আগেও পরিস্থিতি নাটকীয়ভাবে আরও আশাব্যঞ্জক ছিল। এই উদ্যোক্তা তার শিল্পক্ষেত্রে একজন টাইটান, সমাজের একজন নেতা এবং একজন সমাজসেবী হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত ছিল। তার বয়স যখন 30-এর কোঠার শেষ দিকে, বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রাবাসের ঘরে প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানিটিকে সে বাজারে ক্রমবর্ধমান আধিপত্যের দিকে পরিচালিত করে এবং একই সাথে এমন পণ্য তৈরি করে যা তার গ্রাহকরা শ্রদ্ধার সাথে গ্রহণ করে। তবুও এখন তাকে প্রতারিত করা হচ্ছে। সে একটি নিষ্ঠুর এবং ঈর্ষা প্ররোচিত অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে, যা তার জীবনের বেশিরভাগ সময় বিনিয়োগ করে প্রতিষ্ঠিত ব্যবসায়ে তার মালিকানার অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে, তাকে একটি নতুন চাকরি খুঁজতে বাধ্য করছে। এই অসাধারণ ঘটনার নিষ্ঠুরতা এই উদ্যোক্তার জন্য অসহনীয় হয়ে উঠেছে। তার চিরাচরিত বরফশীতল ব্যক্তিত্বের আড়ালে রয়েছে একজন যত্নশীল, করুণাময় এবং গভীর প্রেমময় হৃদয় সম্পন্ন ব্যক্তি। তার মনে হয় জীবন নিজেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে আরও অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। সে বিশাল বোতল ভর্তি ঘুমের ওষুধ গিলে ফেলার কথা ভাবছিল। এইভাবে বিপজ্জনক কাজটি আরও পরিষ্কারভাবে সম্পন্ন হবে। শুধু সবগুলো ওষুধ খেলেই দ্রুত কাজটি শেষ হবে। সে ভাবল, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। তারপর তার সম্পূর্ণ সাদা শোবার ঘরের স্টাইলিশ এক কাঠের তৈরি ড্রেসারে সে একটি জিনিস দেখতে পেল। সেটা ছিল একটি আত্মোন্নয়ন সম্মেলনের টিকিট, যা তার মা তাকে দিয়েছিলেন। উদ্যোক্তা সাধারণত এই ধরনের অনুষ্ঠানে যোগদানকারী লোকেদের উপহাস করত, তাদের প্রতিবন্ধী মনে করত এবং বলতো যে তারা একজন ছদ্ম গুরুর থেকে একটি সমৃদ্ধ ও সফল জীবন যাপনের জন্য সেই উত্তর খুঁজছে, যে উত্তরের জন্য যা কিছু প্রয়োজন তা ইতিমধ্যেই তাদের মধ্যে ছিল। হয়তো তার মতামত পুনর্বিবেচনা করার সময় এসেছে। তার সামনে তেমন কোনো বিকল্পও ছিল না। হয় সে ওই সম্মেলনে এমন কোনো সুযোগ খুঁজে পাবে যা তার জীবন বাঁচাতে পারে, অথবা সে দ্রুত মৃত্যুর মাধ্যমে শান্তি খুঁজে পেতে পারে। অধ্যায় 2, কিংবদন্তি হয়ে ওঠার একটি দৈনিক দর্শন। তোমার আগুন নিভে যেতে দিও না। অপ্রত্যাশিত স্ফুলিঙ্গের পর অপূরণীয় স্ফুলিঙ্গের মতো জ্বলতে দিও না, যা পুরোপুরি নয়, এখনও নয় এবং একেবারেই নয়। তোমার আত্মার নায়ককে সেই জীবনের জন্য একাকী হতাশায় ধ্বংস হতে দিও না, যা তোমার প্রাপ্য ছিল এবং কখনো পাওয়া হয়নি। তুমি যে পৃথিবীকে চাও তা জয় করা যেতে পারে। এটি বিদ্যমান, এটি বাস্তব, এটি সম্ভব, এটি তোমার। আইন রান্ডো। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ বক্তা, একজন প্রকৃত বক্তা বা কথার জাদুকর। একটি কল্পিত কর্মজীবনের শেষের দিকে এবং এখন তার 80-র দশকে তিনি অনুপ্রেরণার একজন গ্র্যান্ড মাস্টার, নেতৃত্বের একজন কিংবদন্তি এবং সাধারণ মানুষকে তাদের সর্বশ্রেষ্ঠ উপহার উপলব্ধি করতে সাহায্যকারী একজন আন্তরিক রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বজুড়ে সম্মানিত। অস্থিরতা, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ভরা সংস্কৃতিতে বক্তার উপস্থাপনা অনুষ্ঠানগুলি একটি স্টেডিয়াম পূর্ণ করতে পারে, এমন সংখ্যক মানুষকে আকর্ষণ করে যারা কেবল সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও সমৃদ্ধিতে ভরা দক্ষ জীবনযাপন করতেই আগ্রহী ছিল না, বরং এমনভাবে বেঁচে থাকতে আগ্রহী ছিল যা মানবতাকে আবেগের সাথে উন্নত করে, যাতে তারা আত্মবিশ্বাসী বোধ করে, এটা ভেবেছে শেষ পর্যন্ত তারা তাদের জীবনের মাধ্যমে একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে গেছে এবং পরবর্তী প্রজন্মের উপর তাদের প্রভাব রেখে গেছে। এই ব্যক্তির কাজ অনন্য। এটি এমন অন্তর্দৃষ্টি যা আমাদের চরিত্রে থাকা যোদ্ধাকে শক্তিশালী করে তোলে, এমন ধারণার সাথে মিশ্রিত করে যা হৃদয়ের ভিতরে বসবাসকারী গভীর আবেগময় কবিকে শ্রদ্ধা জানায়। তার বার্তা সাধারণ ব্যক্তিদের দেখায় কিভাবে ব্যবসায়িক জগতের সর্বোচ্চ স্তরে সফল হতে হয় এবং সমৃদ্ধভাবে বেঁচে থাকা জীবনের জাদু পুনরুদ্ধার করতে হয়। সুতরাং
আমরা সেই বিস্ময়ের অনুভূতিতে ফিরে যাই, যা এই কঠোর ও শীতল পৃথিবী আমাদের প্রাকৃতিক প্রতিভাকে জটিলতা, অগভীরতা এবং প্রযুক্তিগত বিভ্রান্তির লোভের দ্বারা বন্ধনে আবদ্ধ করার পূর্বে আমরা জানতাম। বক্তা লম্বা হলেও বার্ধক্যের কারণে কিছুটা কুঁজো হয়ে পড়েছেন। মঞ্চে হাঁটার সময় তিনি সাবধানে কিন্তু সুন্দরভাবে পা ফেলেন। নরম সাদা পিনস্ট্রাইপ কাপড়ের শার্টের সাথে একটি নিখুঁত মাপের চারকোল ধূসর স্যুটে তাকে মার্জিত দেখায়। সেই সাথে নীল রঙের চশমাটি সঠিক পরিমাণ শীতলতা যোগ করেছে। জীবন আপনার প্রতিভাকে ছোট করে দেখার জন্য খুবই ছোট। বক্তা হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বললেন, আপনাদের জন্মই হয়েছে কিংবদন্তি হওয়ার সুযোগ ও দায়িত্ব নিয়ে। আপনাকে তৈরি করা হয়েছে মাস্টার ওয়ার্ক স্তরের প্রকল্প অর্জনের জন্য, যা অসাধারণ গুরুত্বপূর্ণ সাধনা বাস্তবায়নের জন্য ডিজাইন এবং এই ক্ষুদ্র গ্রহে একটি চিরকালীন শক্তি হিসেবে তৈরি করা হয়েছে। এমন একটি সভ্যতায় আদিম মহত্বের ওপর সার্বভৌমত্ব পুনরুদ্ধার করার ক্ষমতা আপনার আছে, যা মোটামুটি অসভ্য হয়ে উঠেছে। এমন একটি বিশ্ব সম্প্রদায়ে আপনার আভিজাত্য পুনরুদ্ধার করার জন্য, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্দর সুন্দর জুতা কেনে এবং ব্যয়বহুল জিনিস অর্জন করে, কিন্তু তাদের খুব কমই একটি উন্নত আত্মসত্তা তৈরিতে বিনিয়োগ করে। আপনার ব্যক্তিগত নেতৃত্বের প্রয়োজন না, বরং বলা ভালো, দাবি এই যে ডিজিটাল ডিভাইসের প্রতি নিরলসভাবে আকৃষ্ট সাইবার জম্বি হওয়া বন্ধ করে দক্ষতার আদর্শ হিসেবে নিজের জীবন পুনর্গঠন করুন। শালীনতার উপমা হয়ে উঠুন এবং স্বার্থকেন্দ্রিকতা ত্যাগ করুন, যা ভালো মানুষকে সীমাবদ্ধ করে রাখে। পৃথিবীর মহান নারী ও পুরুষরা সকলেই দাতা ছিলেন, গ্রহণকারী নন। এই সাধারণ ভ্রান্ত ধারণা ত্যাগ করুন যে যারা সবচেয়ে বেশি সঞ্চয় করে তারাই জয়ী হয়। পরিবর্তে এমন কাজ করুন যা বীরত্বপূর্ণ, যা আপনার সেবা বা পণ্যের বাজারকে এর মৌলিকত্বের গুণমান এবং উপকারিতা দ্বারা স্তব্ধ করে দেয়। আপনি যখন এমনটি করবেন, তখন আমার সুপারিশ হল নীতিশাস্ত্রে দৃঢ়, অসাধারণ, সৌন্দর্যে সমৃদ্ধ এবং আপনার অভ্যন্তরীণ শান্তির সুরক্ষার ক্ষেত্রে অদম্য একটি ব্যক্তিগত জীবনও তৈরি করুন। বক্তা থামলেন। তিনি তার স্টাইলিশ কালো বুটের দিকে তাকালেন, যেগুলো মিলিটারি গ্রেড পর্যায়ে পলিশ করা হয়েছিল। সামনের সারিতে যারা ছিল তারা দেখতে পেল তার জীর্ণ কিন্তু একসময়ের সুন্দর মুখের ওপর এক ফোঁটা অশ্রু ঝরছে। তার দৃষ্টি নিচের দিকেই রইল। তার নীরবতা ছিল বজ্রধ্বনিপূর্ণ, বক্তাকে অস্থির দেখাচ্ছিল। একের পর এক চাপা মুহূর্ত কাটানোর পর দর্শকদের মধ্যে কেউ কেউ তাদের আসনে নড়াচড়া করতে শুরু করে। বক্তা তার বাম হাতে ধরা মাইক্রোফোনটি নামিয়ে রাখলেন। তার মুক্ত হাত দিয়ে আলতো করে প্যান্টের পকেট থেকে একটি ভাঁজ করা লিনেন রুমাল বের করে গাল মুছলেন। আপনাদের প্রত্যেকের জীবনে একটা আহ্বান আছে। আপনাদের প্রত্যেকেরই আত্মার মধ্যে শ্রেষ্ঠত্বের জন্য একটি প্রবৃত্তি আছে। এই ঘরে কাউকেই গড়পড়তা জীবনের স্থায়ীভাবে থাকতে হবে না এবং সমাজে আচরণের ব্যাপক মধ্যস্থতা ও শিল্পে ব্যবসায়ের সামগ্রিক অপেশাদারীকরণের কাছে নথি স্বীকার করতে হবে না। সীমাবদ্ধতা এমন একটি মানসিকতা ছাড়া আর কিছুই নয়, যা অনেক ভালো মানুষ প্রতিদিন অনুশীলন করে, যতক্ষণ না তারা বিশ্বাস করে যে এটি বাস্তবতা। সম্ভাবনায় পূর্ণ এত এত মানুষ যে গল্পে আটকে থাকার কারণে পেশাগত ও ব্যক্তিগতভাবে অসাধারণ হতে পারে না, তা জেনে আমার হৃদয় ভেঙে যায়। আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের অজুহাত প্রলোভন সৃষ্টিকারী, ভয় মিথ্যাবাদী এবং সন্দেহরা চোর। অনেকেই মাথা নাড়লেন, কয়েকজন হাততালি দিলেন, তারপর আরও অনেকে হাততালি দিলেন। আমি আপনাদেরকে বুঝতে পারছি, আমি সত্যিই বুঝতে পারছি। বক্তা এভাবে কথা শেষ করলেন। আমি জানি আপনাদের জীবনে কিছু কঠিন সময় এসেছে। আমাদের সকলের সাথেই তা ঘটেছে। আমি বুঝতে পারছি যে আপনি হয়তো অনুভব করছেন শৈশবে আপনি যেমনটা ভেবেছিলেন, উজ্জ্বল সম্ভাবনা, আকাঙ্ক্ষা ও বিস্ময়ে ভরা, সবকিছু ঠিক তেমন হয়নি। প্রতিটি দিন একই রকম হবে, আপনি নিশ্চয়ই এমনটা পরিকল্পনা করেননি, তাই না? এমন একটি চাকরি যা আপনার আত্মাকে দমিয়ে রাখছে, চাপ, উদ্বেগ ও অন্তহীন দায়িত্বের সাথে মোকাবেলা করতে হচ্ছে, যা আপনার মৌলিকত্বকে দমন করে এবং আপনার শক্তি চুরি করে। গুরুত্বহীন সাধনার প্রতি আকাঙ্ক্ষা এবং তুচ্ছ আকাঙ্ক্ষার তাৎক্ষণিক পরিপূর্ণতার জন্য ক্ষুধা প্রায়শই এমন একটি প্রযুক্তি দ্বারা চালিত হয়, যা আমাদের মুক্ত করার পরিবর্তে আমাদেরকে দাস করে তোলে। একই রকম সপ্তাহে কয়েক হাজার বার বাঁচা ও এটিকে জীবন বলা। আমি আপনাদের বলতে চাই যে আমাদের মধ্যে অনেকেই 30 বছর বয়সে মারা যায় এবং 80 বছর বয়সে সমাহিত হয়,
তাই আমি আপনাদেরকে বুঝতে পেরেছি। আপনারা আশা করেছিলেন যে সবকিছু ভিন্ন হবে, আরও আকর্ষণীয় হবে, আরও উত্তেজনাপূর্ণ হবে, আরও পরিপূর্ণ, বিশেষ ও জাদুকরী হবে। এই শেষ কথাগুলো বলার সময় বক্তার কণ্ঠ কেঁপে উঠল। মুহূর্তের জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। উদ্বেগের এক ঝলক দেখে তার ভ্রু কুঁচকে গেল। তিনি মঞ্চের পাশে তার একজন সহকারীর দ্বারা সাবধানে রাখা ক্রিম রঙের চেয়ারে বসলেন। আর হ্যাঁ, আমি জানি যে এই ঘরে এমন অনেকেই আছেন যারা বর্তমানে আপনার পছন্দসই জীবন যাপন করছেন। আপনারা বিশ্বের এক মহাকাব্যিক সাফল্য সম্পূর্ণরূপে আপনার খেলায় নিমজ্জিত এবং আপনার পরিবার ও সম্প্রদায়কে এমন এক বিদ্যুৎ দিয়ে সমৃদ্ধ করছেন যা অন্য জগতের সীমানায় অবস্থিত। চমৎকার কাজ, সাবাস। তবুও আপনারাও এমন সময়ের অভিজ্ঞতা পেয়েছেন যেখানে আপনি অন্ধকারের হিমশীতল এবং বিপজ্জনক উপত্যকায় হারিয়ে গেছেন। আপনারও আপনার সৃজনশীল মহত্বের পাশাপাশি আপনার উৎপাদনশীল খ্যাতিকে স্বাচ্ছন্দ্য, ভয় এবং অসারতার একটি ক্ষুদ্র বৃত্তে পতিত হতে দেখেছেন, যা আপনার ভেতরের প্রভুত্বের প্রাসাদ এবং সাহসিকতার ভাণ্ডারকে বিশ্বাসঘাতকতা করেছিল। দুর্বলভাবে বেঁচে থাকা জীবনের অনুর্বর শীতের দ্বারা আপনারাও হতাশ হয়েছেন। আপনাদের শৈশবের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক স্বপ্ন বাস্তবায়ন করা থেকেও আপনাকে বঞ্চিত করা হয়েছে। আপনারা যাদের উপর নির্ভর করেছিলেন তাদের দ্বারাও আপনারা আহত হয়েছেন। আপনাদের আদর্শ ধ্বংস হয়ে গেছে। আপনাদের নিষ্পাপ হৃদয়ও ধ্বংস হয়ে গেছে। উচ্চাকাঙ্ক্ষী বিদেশি আক্রমণকারীদের অনুপ্রবেশের পর ধ্বংসপ্রাপ্ত দেশের মতোই আপনার জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুহার ন্যায় বিশাল সম্মেলন কক্ষটি ভীষণভাবে নিস্তব্ধ হয়ে পড়ে। জীবনের পথে আপনি যেখানেই থাকুন না কেন, অসম্পূর্ণ অতীতের যন্ত্রণাকে আপনার অসাধারণ ভবিষ্যতের গৌরবকে বাধাগ্রস্ত করতে দিয়েন না। এখন যতটা মনে হচ্ছে আপনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অসাধারণ বিজয় এবং স্পষ্ট আশীর্বাদ আপনার পথে আসছে, আর আপনি ঠিক সেই স্থানেই আছেন যেখানে অস্বাভাবিকভাবে উৎপাদনশীল, অত্যন্ত অসাধারণ এবং ব্যতিক্রমী প্রভাবশালী জীবন, যা আপনি কঠোরতম পরীক্ষার মধ্য দিয়ে অর্জন করেছেন, সেই জীবন যাপন করার জন্য আপনাকে প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি অর্জন করতে হবে। এই মুহূর্তে যাই ঘটছে তার কোনো কিছুই খারাপ নয়। এমনকি যদি মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, তবুও যদি আপনার মনে হয় আপনার জীবন এই মুহূর্তে এলোমেলো, এর কারণ হলো আপনার ভয় আপনার বিশ্বাসের চেয়ে একটু বেশি শক্তিশালী। অনুশীলনের মাধ্যমে আপনার অতীত ভীত সত্তার কণ্ঠস্বরের আওয়াজ কমিয়ে আনতে পারেন, আর আপনার সবচেয়ে বিজয়ী দিকের কণ্ঠস্বর উচ্চ করে তুলতে পারেন। সত্য কথা হলো, আপনার অভিজ্ঞতার প্রতিটি চ্যালেঞ্জিং ঘটনা, আপনার মুখোমুখি হওয়া প্রতিটি নেতিবাচক ও ক্ষতিকারক ব্যক্তি এবং আপনি যে সমস্ত পরীক্ষা পার করেছেন, সেগুলো হলো আপনাকে বর্তমানের এই মানুষটিতে পরিণত করার জন্য নিখুঁত প্রস্তুতি। আপনার ভেতরে যে সম্পদ, প্রতিভা এবং শক্তি এখন জাগ্রত হচ্ছে, সেগুলোকে সক্রিয় করার জন্য এই শিক্ষার প্রয়োজন ছিল। কোনো কিছুই দুর্ঘটনা ছিল না, না ছিল অপচয়। সর্বোচ্চ আকাঙ্ক্ষাকৃত জীবন শুরু করার জন্য ঠিক যেখানে থাকা দরকার, অবশ্যই আপনি সেখানেই আছেন, যা আপনাকে একজন সাম্রাজ্য নির্মাতা এবং বিশ্ব পরিবর্তক করে তুলতে পারে। এমনকি তা ইতিহাস নির্মাতাও হতে পারে। সবই সহজ শোনাচ্ছে, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন। পঞ্চম সারিতে বসে থাকা লাল বেসবল ক্যাপ পরা একজন লোক চিৎকার করে উঠল। তার পরনে ছিল ধূসর টি শার্ট এবং ছেঁড়া জিন্স, যা স্থানীয় শপিং মলে কিনতে পাওয়া যায়। যদিও এই ক্ষোভ অসম্মানজনক বলে মনে হতে পারে, অংশগ্রহণকারীর কণ্ঠস্বর এবং তার শারীরিক ভাষা বক্তার প্রতি প্রকৃত শ্রদ্ধাই প্রকাশ করে। আমি আপনার সাথে একমত, আপনি অসাধারণ একজন মানুষ, বক্তা উত্তর দিলেন। তার করুণা সকল অংশগ্রহণকারীদের প্রভাবিত করেছিল এবং যখন তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার কণ্ঠস্বর কিছুটা শক্তিশালী শোনাচ্ছিল। প্রয়োগের দ্বারা সমর্থিত না হলে ধারণার কোনো মূল্য নেই। ক্ষুদ্রতম বাস্তবায়ন সর্বদা মহৎ উদ্দেশ্যের চেয়ে মূল্যবান। এবং যদি একজন আশ্চর্যজনক ব্যক্তি হওয়া এবং একটি কিংবদন্তি জীবন গড়ে তোলা সহজ হতো, তাহলে সবাই তা করত। আমি কি বলতে চাইছি জানেন? অবশ্যই বন্ধু। লাল ক্যাপ পরা লোকটি আঙুল দিয়ে নিচের ঠোঁট ঘষতে ঘষতে উত্তর দিল। সমাজ আমাদের কাছে একের পর এক মিথ্যাচার বিক্রি করে দিয়েছে। বক্তা আরও বলেন, এই আনন্দ সেই ভয়াবহ কিন্তু মহিমান্বিত সত্যের চেয়ে বেশি পছন্দনীয়, যে সমস্ত সম্ভাবনার জন্য প্রতিদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং আমাদের সুরক্ষিত বন্দর ত্যাগ করে
সমুদ্রের ন্যায় গভীর একনিষ্ঠার প্রয়োজন। আমি বিশ্বাস করি যে আত্মতুষ্টির প্রলোভন এবং একটি সহজ জীবন শেষ পর্যন্ত এমন একটি জীবনের চেয়ে 100 গুণ বেশি নিষ্ঠুর, যেখানে আপনি আপনার উজ্জ্বল স্বপ্নের জন্য একটি অজয় অবস্থান নেন। বিশ্বমানের জীবনের শুরু সেখানেই হয় যেখানে আপনার আরাম শেষ হয়। এমন একটি নিয়ম যা সফল, প্রভাবশালী এবং সবচেয়ে সুখী মানুষেরা সর্বদা মনে রাখে। লোকটি মাথা নাড়ল। দর্শকদের মধ্যে আরও কিছু লোক একই কাজ করছিল। ছোটবেলা থেকেই আমাদেরকে ভাবতে প্রস্তুত করা হয়েছে যে দক্ষতা, চাতুর্য এবং শালীনতার মূল্যবোধের প্রতি অনুগত জীবনের মধ্য দিয়ে চলার জন্য খুব কম প্রচেষ্টার প্রয়োজন। আর তাই যদি রাস্তা কঠিন হয়ে যায় এবং ধৈর্যের প্রয়োজন হয়, তাহলে আমরা মনে করি আমরা ভুল পথে আছি। বক্তা কাঠের চেয়ারের একটি হাতল ধরে আবার তার পাতলা শরীর নিয়ে বসতে বসতে মন্তব্য করলেন, আমরা এমন এক সংস্কৃতিতে উৎসাহিত করেছি যেখানে নরম, দুর্বল ও ভদ্র মানুষ প্রতিশ্রুতি রাখতে পারে না, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং অতি ছোট বাধা আসার সাথে সাথেই তাদের আকাঙ্ক্ষা ছেড়ে দেয়। বক্তা তারপর জোরে দীর্ঘশ্বাস ফেললেন। কঠিন কাজই ভালো। প্রকৃত মহত্ব এবং আপনার সহজাত প্রতিভার উপলব্ধি একটি কঠিন খেলা হতে পারে। কেবলমাত্র যারা তাদের সর্বোচ্চ সীমার অগ্নিগর্ভ প্রান্তে যাওয়ার জন্য যথেষ্ট নিবেদিত প্রাণ, তারাই এগুলিকে প্রসারিত করবে। আপনার বিশেষ ক্ষমতা, শক্তি এবং সবচেয়ে অনুপ্রেরণামূলক উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার যাত্রায় যে দুঃখ কষ্ট ঘটে, তা হল মানুষের সন্তুষ্টির সবচেয়ে বড় উৎসের মধ্যে একটি। সুখ এবং অভ্যন্তরীণ শান্তির একটি প্রধান চাবিকাঠি হল আপনার জেনে রাখা যে আপনি আপনার পুরস্কার অর্জনের জন্য যা কিছু প্রয়োজন তা করেছেন এবং আবেগের সাথে আপনার সেরা হয়ে ওঠার জন্য প্রচেষ্টামূলক সাহস বিনিয়োগ করেছেন। জ্যাজ কিংবদন্তি মাইলস ডেভিস তার অসাধারণ সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য তার ক্ষেত্রটি স্বাভাবিকভাবে যা ছিল তার চেয়েও বেশি আগ্রাসীভাবে নিজেকে প্রসারিত করেছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো তার অসাধারণ শিল্পকর্ম তৈরি করার সময় মানসিক, আবেগগত, শারীরিক এবং আধ্যাত্মিকভাবে প্রচুর ত্যাগ স্বীকার করেছিলেন। অসাধারণ সাহসের অধিকারী একজন সরল দর্জি রোজা পার্কস যখন একটি পৃথক বাসে তার আসন ছেড়ে না দেওয়ার জন্য গ্রেপ্তার হন, তখন নাগরিক অধিকার আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য কঠোর অপমান সহ্য করেছিলেন। চার্লস ডারউইন যখন তার বিখ্যাত বিবর্তন তত্ত্ব প্রণয়ন করেছিলেন, তখন দীর্ঘ 8 বছর ধরে এক ধরনের শামুক অধ্যয়ন করে দক্ষতার দাবির দৃঢ়তা প্রদর্শন করেছিলেন। আমাদের আধুনিক বিশ্বের বেশিরভাগ মানুষই দক্ষতার অপটিমাইজেশন বা সর্বোত্তমকরণের প্রতি এই ধরনের নিবেদনকে পাগল বলে আখ্যা দেবে, যারা তাদের জীবনের বিশাল সময় সেলফি তোলা, ভার্চুয়াল বন্ধুদের সাথে ব্রেকফাস্ট করা এবং হিংসাত্মক ভিডিও গেম দেখার জন্য ব্যয় করে। বক্তা হলের চারপাশে এমনভাবে তাকালেন যেন তিনি প্রতিটি অংশগ্রহণকারীর চোখের দিকে সরাসরি তাকানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ক্যারি নামের যে উপন্যাস তাকে বিখ্যাত করেছিল, তা বাজারজাত করার আগে স্টিফেন কিং হাই স্কুলের লেখালেখির শিক্ষক হিসেবে এবং একটি শিল্প কারখানায় লন্ড্রিতে কাজ করতেন। বৃদ্ধ বক্তা আরও বলেন, জেনে রাখুন যে কিং প্রত্যাখ্যান এবং অস্বীকৃতিতে এতটাই নিরুৎসাহিত হয়ে পড়েন যে তিনি তার ট্রেলার তথা ভ্রাম্যমাণ বাসস্থানে লেখা পাণ্ডুলিপিটি আবর্জনার ঝুড়িতে ফেলে দেন। সংগ্রামের কাছে আত্মসমর্পণ করেন। যখন তার স্ত্রী তাবিথা স্বামী বাইরে থাকাকালীন সেটি তুলে নিয়ে সিগারেটের ছাই মুছে বইটি পড়ে লেখককে বলেন যে তা অসাধারণ ছিল। কেবল তখনই কিং এটি প্রকাশের জন্য জমা দেন। তবুও হার্ড কভার প্রকাশের জন্য তাকে অগ্রিম হিসেবে মাত্র $2500 দেওয়া হয়। আপনি সত্যি বলছেন? মঞ্চের কাছে বসে থাকা এক মহিলা বিড়বিড় করে বললেন। তিনি একটি সবুজ রঙের টুপি পরেছিলেন, যার মধ্যে একটি বড় লাল রঙের পালক ছিল, এবং স্পষ্টতই তিনি নিজস্ব ছন্দে চলতে সন্তুষ্ট ছিলেন। জি, বক্তা বলল। এবং যদিও ভিনসেন্ট ভ্যান গগ তার জীবদ্দশায় 9 শতাধিক চিত্র এবং 1000-এরও বেশি চিত্রকর্ম তৈরি করেছিলেন, তার খ্যাতির শুরু তার মৃত্যুর পরেই হয়েছিল। তার চিত্রকর্ম তৈরির প্রবণতা জনসাধারণের প্রশংসার কারণে তৈরি অহংকার দ্বারা অনুপ্রাণিত হয়নি, বরং একটি বুদ্ধিমান প্রবৃত্তি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যা তাকে দেখতে প্রলুব্ধ করেছিল যে তিনি তার সৃজনশীল শক্তির কতটা অংশ উন্মোচন করতে পারেন। সেজন্য তাকে যত কষ্টই সহ্য করতে হোক না কেন। কিংবদন্তি হয়ে ওঠা কখনোই সহজ নয়, তবে গড়পড়তা হয়ে আটকে থাকার হৃদয় বিদারক অভিজ্ঞতা, যা অনেক সম্ভাব্য বীরত্বপূর্ণ মানুষ ক্রমাগত মোকাবেলা করে, তার চেয়ে
আমি সেই যাত্রাকে বেশি পছন্দ করি, বক্তা দৃঢ়ভাবে বলেছিলেন। যাই হোক, আমি সহজভাবে বলতে চাই যে যেখানে আপনি সবচেয়ে বেশি অস্বস্তি বোধ করেন সেখানেই আপনার সবচেয়ে বড় সুযোগের অস্তিত্ব থাকে। যে বিশ্বাস আপনাকে বিরক্ত করে, যে অনুভূতি আপনাকে হুমকির মুখে ঠেলে দেয়, যে প্রকল্প আপনাকে ভয় পাইয়ে দেয় এবং আপনার প্রতিভার যে উন্মোচনের বিরুদ্ধে আপনার মনের অনিরাপদ অংশ প্রতিরোধ করছে, ঠিক সেই জায়গায় আপনাকে যেতে হবে। একজন সৃজনশীল প্রযোজক, ব্যক্তিগত স্বাধীনতার সন্ধানী এবং সম্ভাবনাবাদী হিসেবে আপনার মহত্বের প্রতি এই সম্ভাবনাগুলোর দিকে গভীরভাবে ঝুঁকে পড়ুন। তারপর আপনার জীবনকে এমনভাবে গঠন করার পরিবর্তে যা এগুলোকে বাতিল করে দেয়, এই বিশ্বাস, অনুভূতি এবং প্রকল্পকে দ্রুত আলিঙ্গন করুন। যে বিষয়গুলো আপনাকে ভয় দেখায় সেগুলোর থেকেই আপনি আপনার ভুলে যাওয়া শক্তি ফিরে পাবেন, আর আপনি শৈশবের যে সরলতা এবং বিস্ময় হারিয়েছেন সেগুলো এভাবে ফিরে পাবেন। হঠাৎ বক্তা কাশতে শুরু করছেন, প্রথমে হালকা, তারপর প্রচণ্ডভাবে, যেন তিনি প্রতিশোধ নিতে আগ্রহী কোনো দানব দ্বারা আক্রান্ত হয়েছেন। পাশে দাঁড়িয়ে কালো স্যুট পরা একজন আক্রমণাত্মক শরীরভঙ্গির ব্যক্তি তার শার্টের কাফের সাথে সাবধানে আটকে থাকা একটি মাউথপিসে কথা বলতে লাগল। কক্ষের আলো ঝিকিমিকি করতে শুরু করে, তারপর নিভে যায়। প্ল্যাটফর্মের কাছে থাকা কয়েকজন দর্শক কি করবেন বুঝতে না পেরে দাঁড়িয়ে রইলেন। চুলে খোপা, মুখে মুচমুচে হাসি এবং সূচিকর্ম করা সাদা কালারের একটি আটশার্ট কালো পোশাক পরা একজন অনন্য সুন্দরী মহিলা ধাতব সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠলেন, যেখানে বক্তা তার বক্তৃতার শুরুতে উঠেছিলেন। তার এক হাতে ছিল ফোন এবং অন্য হাতে একটি জীর্ণ নোটবুক। তার লাল হাই হিল জুতো তার নিয়োগকর্তার দিকে দৌড়ে যাওয়ার সময় ক্লিক ক্ল্যাক শব্দ করছিল। তবুও মহিলাটি সেখানে পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছিলেন। তার বহু বছর আগেই শেষ করা উচিত ছিল একসময়ের এমন গৌরবময় ক্যারিয়ারের চূড়ান্ত রাউন্ডে। একজন বিশাল হৃদয় কিন্তু দুর্বল দক্ষতা সম্পন্ন ঘুষিতে মাতাল বক্সারের মতো বক্তা মাটিতে পড়ে যান। তিনি স্থির হয়ে শুয়েছিলেন। পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লেগে এক ছোট্ট নদীর মতো রক্ত বেরোয়। তার চশমাটি তার পাশেই ছিল, রুমালটি এখনও তার হাতে ছিল। তার একসময়ের জলজল করা চোখ বন্ধ ছিল। অধ্যায় ৩। একজন আশ্চর্য অপরিচিত ব্যক্তির সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ। এমনভাবে বেচো না যেন তোমার 10,000 বছর বাকি আছে। তোমার ভাগ্য তোমার উপর নির্ভর করছে। যতক্ষণ তুমি বেঁচে আছো, যতক্ষণ তুমি এই পৃথিবীতে আছো, ততক্ষণ একজন সত্যিকারের মহান ব্যক্তি হওয়ার চেষ্টা করো। মার্কাস অরেলিয়াস, রোমান সম্রাট। সেমিনারে দেখা হওয়া অন্যদেরকে ওই উদ্যোক্তা মিথ্যা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বক্তার ব্যতিক্রমী উৎপাদনশীলতার অসাধারণ সূত্র শিখতে এবং এই শিল্পের নেতাদের সাথে বক্তার শেয়ার করা ব্যক্তিগত দক্ষতার পিছনের স্নায়ুবিজ্ঞান সম্পর্কে জানতে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এই গুরুর পদ্ধতি তাকে তার প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অতুলনীয় অগ্রাধিকার দেবে, যার ফলে তার ব্যবসায় দ্রুত নির্বিচারে আধিপত্য বিস্তার করবে। তার সেখানে যাওয়ার আসল কারণ আপনি জানেন। তার আশা পুনরুদ্ধারের প্রয়োজন ছিল, আর তার জীবন বেঁচে গিয়েছিল। শিল্পী এই অনুষ্ঠানে এসেছিলেন কিভাবে তার সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তোলা যায় এবং তার সক্ষমতা বৃদ্ধি করা যায় তা বোঝার জন্য, যাতে সে তার তৈরি চিত্রকর্মের মাধ্যমে তার ক্ষেত্রে স্থায়ী ছাপ রাখতে পারেন। আর গৃহহীন লোকটি কেউ না দেখে সম্মেলন হলে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়েছিলেন বলে মনে হচ্ছিল। উদ্যোক্তা এবং শিল্পী একসাথে বসেছিলেন। এই প্রথম তাদের দেখা হয়েছিল। আপনার কি মনে হয় তিনি মারা গেছেন? শিল্পী যখন তার ঝুলন্ত বব মার্লের মতো ট্রেড লক নিয়ে অস্থির হয়ে উঠেছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন। উদ্যোক্তার মুখ ছিল কৌণিক এবং লম্বা। কৃষকের তাজা জমিতে খাজের মতো তার কপালে প্রচুর বলিরেখা এবং ভারী ফাটল ছিল। তার মাঝারি লম্বা বাদামি চুল এমনভাবে স্টাইল করা হয়েছিল যেন বোঝাতে চাইছিল, আমি এখানে গুরুত্বপূর্ণ কাজে এসেছি এবং আমার সাথে ঝামেলা করবেন না। তিনি ছিল রোগা, দূরপাল্লার দৌড়বিদদের মতো। তার পাতলা হাত পা যেন একটি নীল রঙের স্মার্ট ডিজাইনার স্কার্ট থেকে বেরিয়ে আসছিল। কখনো নিরাময় হয়নি এমন পুরনো ব্যথায় তার চোখ বিষণ্ণ ছিল এবং বর্তমান বিশৃঙ্খলা থেকেও যা তার সঙ্গীকে সংক্রমিত করেছিল। নিশ্চিত নই তিনি বৃদ্ধ, পড়ে গিয়েছেন। ঈশ্বর, আমি তার কাজের ক্ষেত্রে নতুন, আমি এই ধরনের জিনিস পছন্দ করি না। উদ্যোক্তা ব্যাখ্যা করলেন। তিনি বসে রইলেন, তার হাত ক্রিম রঙের শার্টের উপর ভাঁজ করে রাখা।
গলায় ফ্যাশনেবলভাবে একটি বিশাল ফ্লপি কালো বো টাই পরা ছিল। কিন্তু এই যুগে যেখানে বিভিন্ন যন্ত্র আমাদের মনোযোগ এবং গভীরভাবে চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়, সেখানে উৎপাদনশীলতা সম্পর্কে তার অনেক তথ্য আমার পছন্দ হয়েছে। তার কথাগুলো আমাকে বুঝতে সাহায্য করেছে যে আমাকে আমার জ্ঞানীয় সম্পদগুলিকে আরও ভালোভাবে রক্ষা করতে হবে। তিনি মোটামুটি আনুষ্ঠানিকভাবে বলতে থাকলেন। তিনি কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তা শেয়ার করার কোনো আগ্রহ তার ছিল না। তিনি স্পষ্টতই পরবর্তী স্তরে এগিয়ে যেতে প্রস্তুত একজন বিখ্যাত ব্যবসায়ীর ভাব গাম্ভীর্য রক্ষা করতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি সত্যিই খুব ভালো, শিল্পী বললেন। তাকে নার্ভাস দেখাচ্ছিল। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। বিশ্বাস হচ্ছে না কি ঘটেছে, অলৌকিক তাই না? তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। যেহেতু তিনি তার শিল্পকে এবং তার ব্যক্তিগত জীবনকেও উন্নত করতে চেয়েছিলেন, তাই তিনি বক্তার কাজ অনুসরণ করেছিলেন। কিন্তু যে কারণেই হোক, তার ভেতরের বিনষ্টকারী শক্তি তার বৃহত্তর প্রকৃতির ওপর কর্তৃত্ব করে বলে তার মনে হয়েছিল। তাই তিনি অনিবার্যভাবে তার হারকিউলান উচ্চাকাঙ্ক্ষা এবং আশ্চর্যজনক মৌলিক ধারণাগুলিকে ধ্বংস করে দেবেন। শিল্পী ভারী গড়নের ছিলেন। তার থুতনির নিচে ছাগলে দাড়ি ছিল। তিনি একটি কালো টি শার্ট এবং লম্বা কালো শর্টস পরেছিলেন, যা তার হাঁটুর নিচে পড়েছিল। রাবারের তলাওয়ালা কালো বুট, যেমনটি আপনি অস্ট্রেলিয়ানদের পরতে দেখেন, তার সৃজনশীল সাজসজ্জা সম্পূর্ণ করেছিল। তার উভয় বাহু থেকে বাম পা জুড়ে আকর্ষণীয়ভাবে ট্যাটু আঁকা ছিল। একটিতে লেখা ছিল ধনী লোকেরা নকল, অন্যটিতে বিখ্যাত স্প্যানিশ শিল্পী সালভাদর দালির একটি লাইন সহজভাবে লেখা ছিল, আমি মাদক সেবন করি না, আমিই মাদক। বন্ধুরা, উদ্যোক্তা এবং শিল্পীর পিছনের কয়েক সারি থেকে গৃহহীন লোকটি একটু বেশি জোরে কথা বলে উঠলেন। অডিটোরিয়াম তখনও খালি ছিল এবং অডিও ভিজুয়াল ক্রুরা শোরগোলের সাথে মঞ্চটি ভেঙে ফেলেছিল। ইভেন্ট কর্মীরা মেঝে ঝাড়ু দিচ্ছিল আর প্রশান্তিদায়ক গান বাজছিল। দুই নতুন পরিচিত ব্যক্তি ঘুরে ওই বন্য ব্যক্তির চুলের জটলা, এমন মুখ যা দেখে মনে হচ্ছিল যে কয়েক দশক ধরে এটি কামানো হয়নি, এবং ভয়ঙ্করভাবে দাগযুক্ত পোশাকের বিন্যাস দেখতে পেলেন। জি, আর্কটিকের বরফের মতো ঠান্ডা সুরে উদ্যোক্তা জিজ্ঞাসা করলেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আরে ভাই, কি খবর? শিল্পী আরও সহানুভূতির সাথে বললেন। গৃহহীন লোকটি উঠে দাঁড়ালেন, এলোমেলো হয়ে দুজনের পাশে বসলেন। আপনার কি মনে হয় গুরু পটল তুলেছে? তিনি তার কবজিতে এক খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলেন। নিশ্চিত নই। শিল্পী তার একগোছা চুলে হাত বুলিয়ে উত্তর দিলেন, আশা করি না। আপনাদের কি সেমিনারটি পছন্দ হয়েছে? বৃদ্ধ লোকটি যা বলেছিলেন তা বুঝতে পেরেছেন? গৃহহীন ব্যক্তিটি বলতে থাকলেন। হ্যাঁ, শিল্পী বললেন, আমি তার কাজ ভালোবাসি। আমার সবকিছু মেনে চলতে কষ্ট হয়, কিন্তু তিনি যা বলেন তা গভীর এবং শক্তিশালী। আমি নিশ্চিত নই, উদ্যোক্তা তিরস্কারের সাথে বললেন। আজ আমি যা শুনেছি তার অনেক কিছুই আমার পছন্দ হয়েছে, কিন্তু এখনও কিছু বিষয় আমি নিশ্চিত নই। সবকিছু বুঝে ওঠার জন্য আমার কিছু সময় লাগবে। আচ্ছা, আমার মনে হয় তিনি সবার থেকে ভালো। গৃহহীন লোকটি ঢেকুর তুলে বললেন। বক্তার শিক্ষার মাধ্যমে আমি আমার ভাগ্য গড়ে তুলেছি, আর তার কারণেই আমি বিশ্বমানের জীবন উপভোগ করেছি। বেশিরভাগ মানুষই চায় তাদের সাথে অসাধারণ কিছু ঘটুক। তিনি আমাকে শিখিয়েছিলেন যে ব্যতিক্রমী অভিনয়শিল্পীরা নিজেদের সাথে অসাধারণ কিছু ঘটায়। সবচেয়ে ভালো কথা হলো, তিনি আমাকে আমার বড় স্বপ্ন পূরণের জন্য কেবল একটি গোপন দর্শনই দেননি, বরং তথ্যকে ফলাফলে রূপান্তরিত করার জন্য প্রযুক্তি কৌশল এবং সরঞ্জাম শিখিয়েছিলেন। কিভাবে একটি অত্যন্ত উৎপাদনশীল সকালের রুটিন তৈরি করতে হয় সে সম্পর্কে তার বিপ্লবী অন্তর্দৃষ্টি আমার কাজের ক্ষেত্রে আমার প্রভাবকে রূপান্তরিত করেছে। গৃহহীন লোকটির কপালে ডান চোখের ঠিক উপরে একটা ক্ষত চিহ্নের দাগ ছিল। তার ভয়ঙ্কর দর্শন দাড়ি ছিল ধূসর রঙের। তার গলায় ছিল পুতির মালা, যেমন ভারতীয় ধর্মপ্রাণ পুরুষরা মন্দিরে পড়েন। যদিও তার অতিরঞ্জিত কথাবার্তায় তাকে উন্মাদ মনে হতো, এবং তার মুখভঙ্গি দেখে মনে হতো যে তিনি বহু বছর ধরে রাস্তায় বাস করছেন। কিন্তু তার কণ্ঠস্বরে কর্তৃত্বের একটা অস্বাভাবিক অনুভূতি ফুটে উঠল, আর তার চোখ দুটো সিংহের মতো আত্মবিশ্বাস প্রকাশ করছিল। পুরোটাই ফালতু, উদ্যোক্তা শিল্পীকে ফিসফিসিয়ে বললেন। যদি তার কোনো রকম সম্পদ থেকে থাকে তাহলে আমি মাদার তেরেসা। বুঝেছি, মনে হচ্ছে সে পাগল, শিল্পী উত্তর দিলেন। কিন্তু তার বিশাল ঘড়িটা দেখুন। গৃহহীন ব্যক্তির বয়স 60-এর দশকের শেষের দিকে মনে হচ্ছিল। তার বাম হাতের কবজিতে ব্রিটিশ হেজ ফান্ড ম্যানেজাররা
মেফেয়ারের ডিনার করতে যাওয়ার সময় যেরকম বিশাল ঘড়ি পরে থাকেন সেরকমই একটি ঘড়ি ছিল। এতে একটি রিভলভারের মতো ডায়াল ছিল, যার চারপাশে স্টেইনলেস স্টিলের রিম, লাল সূচের মতো পাতলা ঘণ্টার হাত এবং সূর্যাস্তের কমলা রঙের মতো মিনিটের হাত ছিল। এই উল্লেখযোগ্য সম্মাননা ব্যাসটি একটি প্রশস্ত কালো রাবারের স্ট্র্যাপের সাথে সংযুক্ত ছিল, যার কারণে পুরো বিলাসবহুল চেহারাটিকে ডুবুরির মতো মনে হচ্ছিল। 100 টাকার মূল্যের ঘড়ি সহজেই বলা যায়, উদ্যোক্তা বিচক্ষণতার সাথে বললেন। আমার দোকানের কিছু লোক আমাদের আইপিওর পরের দিনই এরকম ঘড়ি কিনেছিল। দুর্ভাগ্যবশত আমাদের শেয়ারের দাম কমে গিয়েছিল, কিন্তু তারা তাদের ঘড়িগুলো রেখেছিল। তাহলে বক্তার বক্তৃতার কোন অংশটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? ভবঘুরে ব্যক্তি তার কবজি চুলকাতে চুলকাতে জিজ্ঞাসা করলেন। প্রতিভার মনোবিজ্ঞান, যা দিয়ে তিনি বক্তব্য শুরু করেছিলেন, নাকি তার শেখানো কোটিপতিদের উৎপাদনশীলতার কৌশলের অবিশ্বাস্য মডেল, যা তিনি বক্তৃতার মাঝখানে ব্যবহার করেছিলেন? হয়তো আপনি সেই সমস্ত স্নায়ুবিজ্ঞান দ্বারা উত্তেজিত হয়েছিলেন যা সর্বোচ্চ কার্যকারিতা এনে দেয়, নাকি আপনি তার সেই তত্ত্বের সাথে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, যেটাতে বলা হয়েছে যে কিংবদন্তি পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে মানবতার কল্যাণের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করা আমাদের দায়িত্ব, যা তিনি সেই নাটকীয় সমাপ্তির আগে আমাদেরকে দেখিয়েছিলেন? গৃহহীন লোকটি তখন চোখ টিপে তার বড় ঘড়ির দিকে তাকালেন। আরে বন্ধুরা, এটা একটা মজার অভিজ্ঞতা ছিল, কিন্তু সময় হলো সবচেয়ে মূল্যবান জিনিস, যা আমি বুলেট প্রুফ করতে শিখেছি। মেধাবী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বলেছিলেন, ধনীরা সময় বিনিয়োগ করে আর দরিদ্ররা টাকা বিনিয়োগ করে। তাই আমি আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না। জেট এবং রানওয়ের সাথে আমার একটি মিটিং আছে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? মনে হচ্ছে সে বিভ্রান্ত, উদ্যোক্তা ভাবলেন। বাফেট আরও বলেছিলেন, আমি দামি স্যুট কিনি, এগুলোতে আমাকে দেখে সস্তা মনে হয়। হয়তো আপনিও সেই উক্তিটি মনে রাখবেন। উদ্যোক্তা বলে চললেন, আমি আসলে অভদ্রতা করতে চাইছি না, কিন্তু আপনি এখানে কিভাবে এলেন সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আর আপনি এই মোটা ঘড়িটি কোথা থেকে পেয়েছেন বা কোন জেটের কথা বলছেন সে সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। আর বক্তৃতায় যা ঘটেছিল তা নিয়ে আপনি যেভাবে কথা বলছেন তা বন্ধ করুন, এতে মজার কিছু নেই। সত্যি বলতে আমি নিশ্চিত নই যে ভদ্রলোক এখনও শ্বাস নিচ্ছেন কিনা। হ্যাঁ, সত্যি বলছি। শিল্পী তার ছাগলে দাড়িতে হাত রেখে সম্মতি জানালেন। এটা ভালো না। আর আপনি সার্ফারের মতো কথা বলছেন কেন? আরে বন্ধুরা, শান্ত হও। গৃহহীন লোকটি বললেন, প্রথমত আমি একজন সার্ফার। আমি আমার কিশোর বয়স ম্যালিবুতে একটি বোর্ডে কাটিয়েছি। এমন একটি জায়গায় পৌঁছাতাম যেখানে সবচেয়ে জোরালো ঢেউ থাকত। এখন আমি তামারিন বেতে ছোট ছোট ঢেউয়ের ওপর সার্ফ করি, যেখানে আপনারা হয়তো কখনো যাননি। জায়গাটার কথা কখনো শুনিনি। আপনি বেশ অভদ্র, উদ্যোক্তা হিমশীতল স্বরে বললেন। গৃহহীন লোকটি অপ্রতিরোধ্য ছিলেন।